তো কেমন আছেন ইতিহাসের অনেক বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি হিস্ট্রিক হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেইজি জাপানের শিক্ষার অগ্রগতি চিহ্নিত করো, অথবা মেইজি জাপানে আধুনিকতার বিকাশের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি এবং তার উত্তর। তা দেরি না করে আমি এই প্রশ্নের উত্তরটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো উত্তরটি শুরু হচ্ছে। মেইজি নেতারা উপলব্ধি করেছিলেন যে প্রাচীনপন্থী ধ্যান ধারণাকে বিসর্জন না দিলে কখনোই আধুনিকরণের প্রক্রিয়াকে সফল হওয়া যাবে না। তার জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এই সংস্কার সাধনের অন্যতম পদক্ষেপ নিয়েছিলেন জাপানি পাশ্চাত্য দেশে পাঠিয়ে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কে শিক্ষিত করে তোলা। পাশ্চাত্য দেশে শিক্ষার্থী পাঠাবার বিষয়টি অবশ্য শোগুন যুগ থেকে আরম্ভ হয়। মেইজি আমলে এই বিষয়টির ওপর অধিকতর গুরুত্ব আরোপ করা হয়। মেইজি যুগের বেশ কিছু বিশিষ্ট নেতা যথা ইটো, ইয়োনোবে, মারিয়ারিনোরো পাশ্চাত্য রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য ইউরোপে গিয়েছিলেন। তাছাড়া মেইজি রাষ্ট্র জাপানিদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশ থেকে নানা ধরনের বিশেষজ্ঞ নিয়ে আসেন। 1873 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে মোট 38 জন খনি বিশেষজ্ঞকে নিয়ে আসা হয় খনিগুলোকে আধুনিক পদ্ধতিতে পরিচালনা করার জন্য। আর.এইচ. ব্রান্টন নামে একজন ইংরেজ নৌবিজ্ঞানীকে নৌশিল্পের উন্নতিকরণে আমন্ত্রণ জানানো হয়েছিল। চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বহু জার্মান চিকিৎসককে জাপানে নিয়ে আসা হয়েছিলেন। 1877 খ্রিস্টাব্দে নাগাদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ই.এস. মর্স জাপানে আসেন। নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব ও সমাজবিজ্ঞানের গবেষণা তারই তত্ত্বাবধানে জাপানে পূর্ণতা লাভ করতে আরম্ভ করে। আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের অধ্যাপক আর্নেস্ট ফেনোলোসা 1878 খ্রিস্টাব্দে জাপানে আসেন, কিন্তু বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসার বিষয়টি মেইজি সরকারের পক্ষে যথেষ্ট ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন। তখন সরকার বিদেশে ছাত্র পাঠানোর ওপর আরও বেশি জোরারোপ করেন। এই সময় থেকেই বিভিন্ন ইউরোপীয় ভাষার লেখা ধ্রুপদী সাহিত্য, উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও দর্শন সংক্রান্ত বই জাপানি ভাষায় অনুদিত হতে থাকে। জাপানিদের আধুনিক পাশ্চাত্য ভাবধারার সঙ্গে পরিচয় ঘটে অনুবাদের মাধ্যমে। পরবর্তী প্যারা। প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি নজর দেওয়া হয়। শোগুনতন্ত্রের যুগে সাধারণ মানুষ বৌদ্ধ মঠ পরিচালিত ও অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতেন। সামুরাই সরকার ও সামন্তপ্রভু পরিচালিত বিদ্যালয়ে কনফুসীয় ধারার শিক্ষা লাভ করতেন। সামুরাই সরকার ও সামন্তপ্রভু পরিচালিত এখানটায় 3-4বার একটা লাইনে লেখা হয়ে গেছে। তার পরের প্যারা যেটা হবে, পরের লাইন, পরিচালিত বিদ্যালয়ে কনফুসীয় ধারা, গোটা এখান থেকে শুরু হবে, 3টে লাইন বাদ হবে। গোটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই পরিকল্পনার অভাব সুস্পষ্ট। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপানে একটি সুপরিকল্পিত ও সুবিন্যস্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। মেইজি নেতারা মনে করেন যে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হিসাবে এই নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। এই ধারণার সাথে সঙ্গতি রেখে 1871 খ্রিস্টাব্দের সিদ্ধান্ত হয় যে জাপানের শিক্ষা দপ্তর দেখাশোনা করার জন্য একটি মন্ত্রী নিয়োগ করা হবে। 1872 খ্রিস্টাব্দে ফরাসি ধাঁচে একটি কেন্দ্রীকৃত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। কিছুদিনের মধ্যেই অবশ্য জাপানি শিক্ষা ব্যবস্থা মার্কিন প্রভাব পরিলক্ষিত হয়েছিল। মেইজি নেতারা জাপানি শিক্ষা ব্যবস্থায় মার্কিন প্রভাবও পরিলক্ষিত হয়েছিল। মেইজি নেতারা জাপানি শিক্ষা ব্যবস্থার ইউরোপীয় ও মার্কিন ভাবধারা গ্রহণ করতে এতটুকুও কুণ্ঠিত হননি। 1873 খ্রিস্টাব্দে থ্রিক শিক্ষা সংক্রান্ত পরিকল্পনাগুলিতে রূপায়িত করার জন্য শিক্ষা দপ্তর তানাকা ফুজিমারো নামে এক সরকারি মন্ত্রী নিযুক্ত হন। ফুজিমারোর উদ্যোগে বিদ্যালয় ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ সংস্কার সাধিত হয়। বিদ্যালয় ব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে মার্কিনী ধারা অনুসরণ করা হয়েছিল। স্থির স্তর শিক্ষা ব্যবস্থা চালু করা হয়, প্রথমত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। এই স্থির স্তর শিক্ষা ব্যবস্থাকে সুদক্ষ করার তাগিদে জন মারে নামে এক মার্কিন বিশেষজ্ঞকে জাপানে নিয়ে আসা হয়। এই সময় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কতগুলি বিশেষ ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলেন। শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়গুলিকে বলা হতো নর্মাল স্কুল বা সিহান গাকু। 1879 খ্রিস্টাব্দে জাপানের প্রথম পাশ্চাত্য ধাঁচে বিদ্যালয় টোকিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের প্যারা। 1885 খ্রিস্টাব্দে জাপানের ক্যাবিনেট ব্যবস্থা কার্যকারী হওয়ার সাথে সাথে জাপানি শিক্ষা ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের আওতায় আনা হয়। মোরি আরিনোরো জাপানের প্রথম শিক্ষামন্ত্রী মনোনীত হয়। মোরি আরিনোরির প্রচেষ্টায় জাপানের শিক্ষা ব্যবস্থাকে
শিক্ষা ব্যবস্থার যে কাঠামো তৈরি হয়েছিল তা 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত অপরিবর্তিত ছিল। 1886 খ্রিস্টাব্দে গৃহীত ব্যবস্থায় বলা হয় যে জাপানে বিশ্ববিদ্যালয়, নর্মাল স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এই 4 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। 1890-এর দশকে জাপানে দ্রুত শিল্পোন্নতির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। হাতে কলমে কাজে শেখানোর জন্য বেশ কিছু নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বলা হতো সেমনগাকু। বিংশ শতাব্দীর প্রারম্ভিক পর্বে নারী শিক্ষা বিস্তারের জন্য মেয়েদের কিছু প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়, কিন্তু নারী শিক্ষা প্রতি মেইজি নেতাদের সনাতন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছিল। বলা হয়েছিল যে পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য মেয়েদের যতটুকু শিক্ষিত হওয়ার দরকার তাদের ততটুকুই শিক্ষা দেওয়া হবে। পরের প্যারা, মেইজি জাপানে মূলত একটি রক্ষণশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি নাগরিককে রাষ্ট্র ও সমাজের প্রতি তার দায়িত্ব সম্পর্কে সচেতন করা। কনফুসীয় মতাদর্শের ওপর গুরুত্ব আরোপ করে নাগরিকদের জাতীয়তাবাদী মূল্যবোধ ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছিল। রাজন্যগত ও জাতীয়তাবাদকে সামনে রেখে 1890 খ্রিস্টাব্দে একটি রাজকীয় অনুশাসনের তার শিক্ষানীতি ঘোষিত হয়েছিল। এই অনুশাসন অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণ অত্যন্ত সুদৃঢ় করা হয়েছিল। শিক্ষক পদে পদস্থ সরকারি কর্মচারী মর্যাদা দেওয়া হয়েছিল। একই সাথে বলা হয় যে একজন উচ্চপদস্থ আমলার যাবতীয় রাষ্ট্রীয় দায় দায়িত্ব ও কর্তব্য একজন শিক্ষককেও পালন করতে হবে। রাষ্ট্র ও সম্রাটের প্রতি ছাত্রদের আনুগত্য বৃদ্ধি করাই একজন শিক্ষকের প্রধান কর্তব্য হিসাবে বিবেচিত হবে। শিক্ষকদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বৃদ্ধির জন্য প্রতিটি শিক্ষককে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দেওয়া হতো। সরকারি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মেইজি জাপানে বেসরকারি উদ্যোগেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। তাছাড়া ধীরে ধীরে পাশ্চাত্য প্রভাব কাটিয়ে একটি স্বনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালানো হয়। পরের প্যারা, 1880 ও 90-এর দশকে জাপানের প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ফলশ্রুতি হিসাবে সামাজিক ক্ষেত্রে কিছু পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল। দেখা গেল যে সাধারণ মানুষের মধ্যে সংবাদপত্র পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তারা সরকারের সমালোচনাকারী বিভিন্ন স্মারকলিপিতেও স্বাক্ষর করতে শুরু করেছে। এই প্রবণতা সরকারি প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। মেইজি সরকার একটি রাষ্ট্রকেন্দ্রিক ও নৈতিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়াসী হয়। 1870-এর দশকে এই উদারপন্থী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছিল। তা থেকে মেইজি সরকারের বিচ্যুতি ঘটে 1880-র দশকের দ্বিতীয়ার্ধে। পরিবর্তে শিক্ষার ওপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন প্রাক্তন সাতসুমা সামুরাই মেরি আরিনোরি। মেরি আরিনোরির 1886 থেকে 1889 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিলেন। তার উদ্যোগে জাপানি পাঠ্যপুস্তকগুলির ওপর কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হয়। শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে কঠোর শৃঙ্খলাপরায়ণ করা হয় এবং শিক্ষকদের ক্ষেত্রে সামরিক ডিল বাধ্যতামূলক করা হয়। রাজন্যগত বাধ্যতা ইত্যাদি কনফুসীয় গুণাবলীর ওপর গুরুত্ব আরোপ করা হয়। উদারপন্থা ও প্রগতিশীল মানসিকতার প্রভাব যাতে ছাত্রদের আচ্ছন্ন করে রাখতে না পারে সেদিকেও মেইজি সরকার কড়া নজর দিয়েছিলেন। একথা বলাও আদৌ অযৌক্তিক হবে না যে 1930-এর দশকে যে অগ্রাসী জাতীয়তাবাদ জাপানের রাজনীতিতে প্রভাবিত করেছিলেন তার বীজ নিহিত ছিল মেইজি জাপানের গৃহীত শিক্ষা ব্যবস্থার মধ্যেই। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের করতে পারেন এবং এর অন্য একটি নোট আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেটিকেও করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এরকম ভিডিওর সাথে।